তোতার জন্মদিনের সন্ধ্যায় এবার রাইকে উল্টো চমকে দিল ঈশা এবং অঞ্জন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন রাইয়ের সহপরিবারকে নিয়ে তোতার জন্মদিনে এসে উপস্থিত হয়, ঠিক সেই সময় আগে থেকেই যখন তোতার আর্জি রাখার জন্য রাইকে একটা গান করতে বলা হয়, ঠিক সেই সময় রাই যখন নিজের মনে গান করতে থাকে, ঠিক সেই সময় হঠাৎ করে যখন ঈশা চিৎকার করে বলতে থাকে যে আরে অনির্বাণদা, তোমরা চলে এসেছো, আসলে তোমাদেরই অপেক্ষা করছিলাম। অন্যদিকে যখন রাই নিজের গান ছেড়ে হঠাৎ করে অনির্বাণ এবং রাই নিজের গোটা পরিবারকে দেখতে পায়, ঠিক সেই সময় রাই চমকে ওঠে এবং বলতে থাকে যে সর্বনাশ করেছে ঈশা, আমাকে হাতে নাতে ধরার জন্য এদেরকে কেন নেমন্তন্ন করেছে সেটা তো আমি বুঝতে পারলাম না। তার মানে ঈশার এটা প্ল্যান করা ছিল যে ও আজ সন্ধ্যায় এর জন্য আমাকে বারবার করে বলছিল যে না, ও আমাকে একটা বিশেষ চমক দিবে। আর এই চমকের কথাই যে ও বলছিল সেটা তো আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। সত্যি কি আমি ঈশার কাছে এতটাই বোঝা হয়ে দাঁড়িয়েছিলাম যে যার ফলে কিনা ও আমার পরিবারের কাছে আমাকে তুলে দেওয়ার জন্য আমার সাথে এরকম মিথ্যাচারটা করলো। অন্যদিকে যখন রাই সকলের কাছ থেকে এড়িয়ে যাওয়ার জন্য পালাতে নেয়, ঠিক সেই মুহূর্তে ঈশা বলতে থাকে যে অনামিকা, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও এখানে, এখনও মাত্র তো শুরুই হলো সব কিছু, এখনও তো শেষ হয়নি, তাহলে তুমি এর আগেই কেন নিজের গা বাঁচিয়ে পালানোর চেষ্টা করছো বলো তো? অন্যদিকে যখন স্রোত বলতে থাকে যে কোথায় কী দেখানোর জন্য তুমি এত দূর অব্দি আমাদের ট্রেনে হিস্ট্রি নিয়ে এসেছো বলো অনির্বাণদা। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আজ আমি কোনো কিছু বলবো না, শুধু তোমাদেরকে আমি দেখাবো। অন্যদিকে যখন স্রোত থেকে শুরু করে রাইয়ের বৌমনি মা ওদের সকলের যখন চোখ দিয়ে রাইয়ের উপরে গিয়ে পড়ে, ঠিক সেই সময় স্রোত এবং রাইয়ের মা দৌড়ে গিয়ে রাইকে জড়িয়ে ধরে অঝরে কাটতে থাকে এবং বলতে থাকে যে মা রে, তুই এতদিন ধরে আমাদের কাছ থেকে কেন নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করেছিস বলতো? কী এমন অপরাধ করে ফেলেছিলাম আমরা? কি এতটাই তোর কাছে অপদার্থ হয়ে গিয়েছিলাম যে যার ফলে কিনা তুই আমাদেরকে সহ্য করতে না পেরে এক পর্যায়ে নিজে থেকে আমাদের কাছ থেকে আড়াল করে রেখেছিস নিজেকে? তুই একবারও ভেবে দেখেছিস যে তোর মায়ের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে? অন্যদিকে রাই মনে মনে বলতে থাকে যে না, এই যাত্রায় যখন নিশা আমাকে ফাঁসানোর জন্য এত বড় একটা চক্রান্ত আমার পিঠ পিছনে করেই ফেলেছে, কিন্তু কোনো মতে আমি মায়ের কাছে ধরা দিব না, কারণ আমি নিজেও খুব ভালো করে জানি যে মা, তুমি আমাকে না পেয়ে কতটা কষ্ট পাচ্ছ, তোমার চোখ মুখ সকল কিছু বলে দিচ্ছে, কিন্তু তার শর্তে আমাকে এখন অনামিকা হয়েই থাকতে হবে, কারণ আমি চাই না যে আমার কারণে তোমরা আর কোনো রকম কোনো দুঃখ কষ্ট পোহাও। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আপনি বৃথা চেষ্টা করছেন ওর মতন একটা মেয়েকে নিজের মেয়ে ভেবে এরকম করে বুকে জড়িয়ে ধরে, কারণ আর যাই হোক না কেন ও একটা পাষণ্ড, ও আপনাদের রাই নয়। ও তো আমাকে আগেও বলেছে এই কথাটা। তখন রাইয়ের দাদাভাই বলতে থাকে যে তার মানে কি বলছো তুমি বলো তো? একজন অবিকল রাইয়ের মতন দেখতে মানুষকে আমরা রাই বলবো না তো কি বলবো? ওর নাম কি তাহলে? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ওর আসল নাম তো এখন অনামিকা, তাই না? ও নিজেকে সেই পরিচয় তো সকলের কাছে আখ্যা দেয়, তাই তো? কি অনামিকা, আজকে তুমি নিশ্চয়ই এই রাইয়ের গোটা পরিবারকে দেখে চমকে উঠছো। আসলে চমকে ওঠাটাই স্বাভাবিক, কারণ এদেরকে তো তুমি তোমার জন্মের পর কোনোদিনও দেখোনি। তুমি তো এই ঈশা থেকে শুরু করে ওদের পরিবারকেই দেখেছো, তাই তো? অন্যদিকে অনামিকা বলতে থাকে যে দেখুন আন্টি, আপনি প্লিজ আমাকে পারলে ক্ষমা করে দেবেন, আমি আপনার ইমোশন নিয়ে কোনো মতে ছেলেখেলা করতে চাই না, কিন্তু এরকমটাও হতে পারে পৃথিবীতে, অবিকল সেম দেখতে দুজন মানুষ হতেই পারে। আপনি আমাকে শুধু শুধু রাই ভেবে নিজের মনকে এরকম করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন না, তাতে হয়তো আপনি বেশি দুঃখ পাবেন। প্লিজ আপনি এরকম করবেন না। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।